সারা ভারত, সারা বাঙাল, হো নকশাল, হো নকশাল, এই স্লোগানে মুখরিত হয়ে গেছিল সারা কলকাতা। শোষক শ্রেণী কাউকে তাদের শত্রু মনে করে, সেই হচ্ছে সঠিক। আর শোষক শ্রেণী যদি কাউকে বন্ধু মনে করে, সে সঠিক হতে পারে না। আমার শত্রু যখন আমাকে আক্রমণ করে, তখন শত্রু এটা ভালো কাজ, তার পক্ষে এটা ভালো কাজ হয়েছে, কিন্তু আমার জন্য ভালো নয়। তো যাকে, তো যে কথা বলছিলাম, তো এই সময় হরেকৃষ্ণ কুমার একেবারে সদল বলে নকশালবাড়ি গেলেন। গিয়ে তিনি কি করলেন, ওই জমি ফেরত দেওয়ার চিন্তা করলেন, বোঝাতে চেষ্টা করলেন। চারু মজুমদারের সঙ্গে বসলেন। চারু মজুমদার বললেন যে না, এটা আমার ক্ষমতার বাইরে, এটা করা যাবে না। তারপরে অবশ্য তখন কয়েক মাস পরেই চারু মজুমদার প্রাদেশিক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। তো তারপরে এই অবস্থা চললো। চারু মজুমদারের প্রধান তত্ত্ব ছিল এই, যে একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দাও। এই স্ফুলিঙ্গের পরে আস্তে আস্তে দাবানল সৃষ্টি হবে। যে কৃষক বিদ্রোহের স্ফুলিঙ্গ এক জায়গায় জ্বালিয়ে দিলাম ইয়েতে, নকশালবাড়িতে, সেটা এখন সারা ভারতকে জ্বালিয়ে দেবে। এইটাই ছিল বাস্তবতা, মানে তার কথার মূল বস্তু। কৃষক সংগ্রাম আগে প্রজ্বলিত করো, এই প্রজ্বলনের আগুনে সমস্ত ভারতবর্ষ জ্বলে উঠবে, এমনটাই উঠেছিল। তাহলে তৎকালীন সময়ে সমস্ত ঘটনা ঘটছিল সেই দার্জিলিং জেলা। হ্যাঁ, ওই ঘটনাটা সেটা দার্জিলিং জেলায়, জেলায়, এবং যেহেতু এটা নকশালবাড়িতে ঘটেছিল মূলত, সেহেতু এই আন্দোলনটা নকশাল আন্দোলন নামে খ্যাত হয়ে যায়। খড়িবাড়িটা কোথায়? খড়িবাড়ি নকশালবাড়ির পাশের একটা উপজেলা। তাহলে জেলা একটাই? জেলা একটাই, বেশ। জেলা দার্জিলিং, মহকুমা শিলিগুড়ি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো তৎকালীন সময় 1966 সালের পরবর্তী সময়, তো কলকাতার বিশেষ করে যে আধুনিক সমাজ, সেই আধুনিক সমাজের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তরুণ তরুণী, যুবক যুবতী যারা ছিল, তাদের ভিতরে এই নকশালবাড়ি আন্দোলনের প্রভাব কেমন ছিল, বা তারা কি দৃষ্টিতে দেখে? অত্যন্ত ব্যাপক প্রভাব ছিল। কি কারণে বলছি, কলকাতা বা পশ্চিম বাংলা সবসময় বামপন্থী অধ্যুষিত একটি রাজ্য। এখন তারা বামপন্থীদের জয়টা অন্তত অন্তরে লালন করতো, যারা জয়ী হোক। সেই জন্য যখন দেখলো যে চারু মজুমদারের নেতৃত্বে এই সংগ্রাম শুরু হয়ে গেছে, তখন তারা সমর্থন করলো। আর যেটা তুমি বললে, যুবক যুবতী, তরুণ তরুণী, এরা তো ব্যাপক। প্রেসিডেন্সি কলেজ হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে নামকরা কলেজ। সেই কলেজের ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলনে যোগ দেন। আর যে কলকাতার যে বড় বড় কলেজগুলো আমি নাম করে বলছি, প্রেসিডেন্সি কলেজ, বঙ্গবাসী কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, স্কটিশ চার্চ কলেজ, পার্টিকুলারলি আশুতোষ কলেজ, পার্টিকুলারলি এই কলেজগুলোর ছাত্রছাত্রীরা একেবারে ব্যাপকভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। সারা কলকাতায় তোলপাড় করে শুরু হয়ে গেল যে সারা ভারত, সারা বাঙাল, হো নকশাল, হো নকশাল, এই স্লোগানে মুখরিত হয়ে গেছিল সারা কলকাতা। এবং এই আন্দোলনের ছাত্রদের মূল নেতৃত্বে ছিলেন ওই প্রেসিডেন্সি কলেজের কয়েকজনের নাম উল্লেখ না করলেই হয়, তারা অমর, চির অমর, কমরেড অসীম চ্যাটার্জি, কমরেড রণবীর সমাদ্দার, কমরেড অমল সান্যাল, আরো অনেকে। তবে এই তিনজনের নাম আমি বিশেষ করে বললাম। এই তিনজনের সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত ছিলাম। তারা আমার বন্ধু ছিল। আমার বন্ধু ছিল মানে যে আমার জন্য তারা না, তাদের জন্য আমি উৎসাহিত হয়েছি তাদেরকে দেখে। আমি অকপটে স্বীকার করছি তাদের দ্বারা। কারণ কেন, ওই রণবীর সমাদ্দার, অমল সান্যাল, এরা অতি মেধাবী বললে ভুল হবে, শুধু মেধাবী না, অতি মেধাবী ছাত্র ছিল। এরা যখন এটাতে গেছে, তখন আমি আরো মনের জোরটা আমার বেড়ে গিয়েছে, যেন আমি তো ঠিক লাইনে আছি, সঠিক পথে গেছি। তো পার্শ্বদ দাশগুপ্ত ছিল স্কটিশ চার্চ কলেজের ছাত্র নেতা। তার বড় ভাই, নামটা মনে হয় কোনো একজন দাশগুপ্ত, সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ছিলেন। কিন্তু বাসব দাশগুপ্ত আমাদের সঙ্গে ওই নকশালাইট ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। অনেক ঘটনা ঘটে গেছে। বিপ্লব হালিম, এই নামটি না স্মরণ করলেই নয়। বিপ্লব হালিম ছিলেন কমরেড আব্দুল হালিমের ছেলে। আর কমরেড আব্দুল হালিমকে কমরেড মুজাফফর আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছেন কমরেড আব্দুল হালিম। এই নামটিও একই সঙ্গে মুজাফফর আহমেদের সঙ্গে স্মরণ করা উচিত। এবং আমি গর্বিত যে ওই মুজাফফর আহমেদের সঙ্গে 2 দিন আমার সাক্ষাৎ হয়েছিল,
এবং সেইটাই বিপ্লব হালিমের সৌজন্যে। হ্যাঁ, কারণ ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, দীর্ঘদিনের রাজনীতি করা, শ্রমিক অঞ্চলে রাজনীতি করা মানুষ, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করার অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদ। এবং এটা আপনাদের জানা উচিত, আমি একটু জানিয়ে দিই, কমরেড মুজাফফর আহমেদ কিন্তু কাকাবাবু বলে পার্টিতে অধিকতর পরিচিত ছিলেন, কিন্তু অনলি দিস বিপ্লব হালিম তাকে কাকাবাবু বলতেন না, বলতো জেঠু। তার কারণ হচ্ছে, যেহেতু বিপ্লব হালিমের বাবা আব্দুল হালিম তার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আর বয়সে মুজাফফর আহমেদ কিছু কয়েক বছর একটু বড়ই, অতএব তাকে জেঠু বলতেন। আর সবাই পার্টির ভেতরে কাকাবাবু ছাড়া কেউ কমরেডও বলতেন না, কাকাবাবু। তো আমাকে 2 দিন নিয়ে গিয়েছিল কাকাবাবুর কাছে, আমি এই জন্য গর্বিত যে মুজাফফর আহমেদের সান্নিধ্য লাভ করেছি। তো এখানে মুজাফফর আহমেদের ইতিহাস শুধু এইটুকুই বলা যথেষ্ট যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত যারা ঘটিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন কমরেড মুজাফফর আহমেদ কাকাবাবু, আর তার সহচর ছিলেন আব্দুল হালিম। আর সেই আব্দুল হালিমের ছিল হচ্ছে বিপ্লব হালিম। তো বিপ্লব হালিমও ওই আমাদের মানে নকশালাইট মুভমেন্টের প্রতি অনুগত ছিলেন। কিন্তু অথচ দেখুন একটা জিনিস, আব্দুল হালিম কিন্তু সিপিআইএম, কিন্তু তার ছেলে আমাদের সঙ্গে। হ্যাঁ, একই সময় আমি আব্দুল আপনি তখন বঙ্গবাসী কলেজে নির্বাচিত জিএস। হ্যাঁ, আমি 66-67 সেশনে ওই বঙ্গবাসী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। এবং এটা আমার একটা আনন্দের বিষয় বা গর্বের বিষয় বললেও বলে ভুল হবে না, কারণ বঙ্গবাসী কলেজের ইতিহাসে বামপন্থীরা এত প্রভাব কলকাতায় থাকলো বঙ্গবাসী কলেজের ইতিহাসে, আর এর আগে বামপন্থীরা ছাত্র সংসদ নেতৃত্ব দিতে পারে নাই, বাট আমি দিয়েছি, এটা একান্ত সত্য কথা, জোর গলায় বলছি। হ্যাঁ, এই 66-67 ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যাবে। এবং আমার প্রধান বন্ধু ছিলেন বিপ্লব হালিম। এখন উনি রিসেন্টলি বছরখানেক আগে তিনি মারা গেছেন বিপ্লব হালিম। প্রেসিডেন্সি কলেজকে কেন্দ্র করেই ছাত্রদের মধ্যে যে এটা কোনো সাংগঠনিক রূপ দেওয়া যায়নি, সেই এই প্রেসিডেন্সি কলেজ ছিল ছাত্র ফেডারেশনের, যে নকশালপন্থী ছাত্র ফেডারেশনের যে ছাত্র সংগঠন, তাদের কেন্দ্র ছিল এই প্রেসিডেন্সি কলেজ। আপনার চিন্তা করুন, হোয়াট ইজ প্রেসিডেন্সি কলেজ? কোন সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়াটা দুঃসাধ্য কঠিন ব্যাপার ছিল। সেই জায়গায় ছিল নকশালপন্থীদের। নকশালপন্থী মানে কি অনেকে বুঝেই না। নকশালপন্থী মানে হচ্ছে যে আমরা শোষক শ্রেণীকে উচ্ছেদ করবো বল প্রয়োগের মাধ্যমে, দ্যাট ইজ মার্ক্সবাদ। অতএব প্রকৃত অর্থে মার্ক্সবাদী লেনিনবাদী হচ্ছে এই চারু মজুমদারের যারা অনুসারী তারা, এটি আমরা বিশ্বাস করতাম। এরপরের যে ঘটনা, অতি দ্রুত সেটা পশ্চিমবাংলায় আন্দোলনের ছড়িয়ে পড়লো। সে পশ্চিমবাংলার মধ্যে জঙ্গলমহল বলে খ্যাত কয়টা এলাকা জেলা, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই 4টি জেলা পশ্চিমবাংলার জঙ্গলমহল বলে পরিচিত। এই 4টি জায়গাতেই ব্যাপকভাবে জঙ্গি কৃষক সংগঠন তৈরি হতে লাগলো। এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয় যে তখন চারু মজুমদারের একটা অসাধারণ একটা লিফলেট দিলেন, সেটা হচ্ছে কৃষকদেরকে ভালোবাসতে হলে, কৃষকদেরকে যদি আন্দোলন সংগঠন করতে হয় তাহলে কৃষকদের সঙ্গে থাকতে হবে। ওই কলকাতায় বসে বসে হঠাৎ করে মাসে 2-3 দিন গিয়ে বা মাসে কয়েকদিনের জন্য গিয়ে কৃষক এলাকা ঘুরে আসলে বেরিয়ে আসলে এইটা এরকম ভাবে কৃষক আন্দোলন হয় না। কৃষক এলাকায় যেতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, খেতে হবে, তাদের সুখ দুঃখ বুঝতে হবে, আর যদি সম্ভব হয় তারা যেভাবে কাজ করে খেতে খামারে সেই কাজের মধ্যে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। এই বিশ্বাসে হওয়ার পরে আমাদের কলকাতার থেকে মূলত অসীম চাঁদের প্রেসিডেন্সি কলেজের ছাত্র নেতা। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়, তৎকালীন সময় দক্ষিণ দেশ নামে আরেকটা গ্রুপ ছিল, সেটাও কমিউনিস্ট বিপ্লবীদের কোঅর্ডিনেশন কমিটি, তার মধ্যে এই দক্ষিণ দেশ গ্রুপটাও ছিল। তারাও একই লাইনে বিশ্বাস করত, ঠিক চারু মজুমদারের নেতৃত্বে নয়। দক্ষিণ দেশের নেতৃত্ব ছিল কমরেড সুশীল রায়। তিনিও বিশেষ করে জঙ্গল মহলে, অর্থাৎ যেটা এখন বর্তমানে
পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সেইখানে ভালো ভালো ছাত্রদেরকে রিক্রুট করে ওই এলাকায়, কৃষকদের এলাকায় পাঠানো হতো। একটা জানার বিষয় স্যার, তাহলে এই মেধাবী ছাত্ররা কৃষক আন্দোলনে যুক্ত হবে, তাহলে কৃষকদের যে জীবন সেটা তারা ধারণ করলো, নিজের ভিতরে লালন করলো, তাহলে উদ্দেশ্য কি তারা নিজেরা কৃষক হয়ে যাবে নাকি কৃষকের জীবনকে পরিবর্তন করবে, কোনটা? তারা কৃষকদের, নিজে কৃষকদের জীবন, যার জীবন না, চিন্তার ধারাটাকে পরিবর্তন করবে। হ্যাঁ, যে ওই কৃষকরা তো ভাবছে কি, কৃষক আর শ্রমিকের মধ্যে একটু পার্থক্য আছে। কৃষকদের ভাবনা চিন্তা সবসময় যে একটু পিছিয়ে শ্রমিকদের চেয়ে। কিরকম? এই জমিটা যদি আমার হতো, হ্যাঁ, এটা কিন্তু তাদের সর্বক্ষণের চিন্তা। তো ওইখানে কৃষকদের সঙ্গে থেকে তারপরে কৃষকরা যখন বিশ্বাস করবে যে না, সত্যি এই লোক, আমার এই কমরেড আমাদেরকে একটা পরিবর্তিত শাসন ব্যবস্থায় নিতে চায়, তখনই তারা তাকে বিশ্বাস করবে এবং তার নেতৃত্ব মেনে নেবে। মানে পরিবর্তিত জীবন, সামনে যে অগ্রগামী জীবন, সেরকম। আচ্ছা, আপনার কারাবরণের একটা ইতিহাস আছে। হ্যাঁ, আমি বলছি, আমার কারাবরণের ইতিহাসটা 68-তে গ্রাজুয়েশন লাভ করি। তারপরে আমাকে এই বীরভূমের কৃষক নেতা কমরেড কিষাণ চ্যাটার্জি, তিনি এই নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট একজন ছাত্র, ওই তার নেতৃত্বে আমাদেরকে আগে পাঠানো হলো তার বাড়িতে। সেইখান থেকে উনি কি কিষাণজি? না, ওই কিষাণজি নয়। আচ্ছা, বেশ। ওই কিষাণজি না, পরবর্তী সময়ের যে বিখ্যাত কৃষক নেতা সশস্ত্র আন্দোলনের ওই কিষাণজি না। তবে তিনিও খুব বড় কৃষক নেতা ছিলেন, মধ্যবিত্ত পরিবারের লোক। তো তার এখানে আমরা গিয়ে উঠি, কলকাতার থেকে 4-5 জন। তার ভাই, ছোট ভাইকে ক্ষিতেশ চ্যাটার্জি, সে আমাদের সঙ্গে যুক্ত। দেখো পরিবারটা কি অদ্ভুত পরিবার, অথচ সেই পরিবারটি কিরকম ব্যাপার, একই পরিবারের 2 ভাই চলে গেল, না মারা যায়নি, চলে গেল এই লাইনে। আরেক ভাই ক্ষিতেশ চ্যাটার্জি, সে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আচ্ছা, তো ওই বাড়িতে গিয়ে উঠি যে আমাদেরকে কোন এলাকায় পাঠাবেন, যেখানে হোক। আমি নিজে, আমি বললাম কিষণদাকে, তো দাঁড়ান, আমাকে একটু কয়েকটা দিন সময় দিন, থাকেন। পরে ওই ওর এই বীরভূমে, কিন্তু বীরভূম যে জেলা বাংলাদেশে বা পশ্চিমবাংলায় পড়েছে, ওইটার 3 ভাগের 1 ভাগ লোক তো আদিবাসী হবেই। আজ সে তাদের সঙ্গে কিষাণদার ভালো যোগাযোগ, সেই তার যোগাযোগের মাধ্যমে বর্তমান ঝাড়খণ্ড, আগেকার বিহারের সাঁওতাল পরগনা জেলায় যোগাযোগ করলো, করে সেইখানে আমাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, একেবারে একা গেলাম। 68 শেষ, 69 প্রথম। আচ্ছা, তারপরে কি হলো, সেখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। এর আগে আমি কিষাণ চ্যাটার্জিকে নিয়ে, সঙ্গে অজয় মজুমদার বলে আরেকজন ছাত্র ছিল, আমরা ওই এলাকা ঘুরি, আগে এলাকাটা একটু দেখেন, বুঝেন কি অদ্ভুত সমাজ ব্যবস্থা, কোথায় পড়েছিল, এইদিকে কোনো লক্ষ্যই ছিল না। এই ক্ষেত্রে আমি বিহারের, এটা তো তখন বিহারের অন্তর্ভুক্ত, ওই সাঁওতাল পরগনা, বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য। তো সেইটার কথা আমি এই কারণে বলছি, বিহারে যে কি একটা অদ্ভুত সমাজ ব্যবস্থা, পশ্চিমবাংলায় বীরভূমেও তাই, অতটা না। সেটা হচ্ছে বর্ণভেদ একেবারে তীব্রতর। আমরা আমি, কিষণদা, অজয়, আরেকজন সাঁওতাল কমরেড আমাদের সঙ্গে, আরেকজন নিম্ন বর্ণের কমরেড, আমরা 5 জন যাচ্ছিলাম যে আমরা যেখানে রাত হয় এখানেই থাকবো, তাদের সঙ্গে খাতির জমাবো, তাদেরকে জানবো, পরবর্তী সময় পাঠানোর ব্যবস্থা করা হবে। একটা অদ্ভুত ব্যাপার, আমরা সঙ্গে কিন্তু গামছায় বেঁধে মুড়ি, চিরা আর গুড় নিয়ে গেছিলাম। তো একবারইতে উঠলাম, তারা বেশ সুন্দরভাবে আমাদের থাকতে দিয়ে বসতে দিল বারান্দায়। হঠাৎ, এখন মুড়ি চিরা খেলে তো জল লাগবে, ইদার আছে একটা। আমরা বললাম যে এখন তো আমরা একটু জল দরকার, কোথায় চা আসেন ইদারের পরে। সে আমাদেরকে ইদারে ধরতে দেবে না। সে কি করবে, আমাদেরকে বলছে আপনারা এটা ধরেন, মানে ঘটিতে আমরা জল দিচ্ছি। কারণ এই ঘটিটাতে দিয়ে যে আমরা জল খাবো, এবং আমরা একজন তো সাঁওতাল চিনে গেছে, অত বুঝতেই পারছে যারা কি হবে। তার মধ্যে কিষাণ চ্যাটার্জিটা একেবারে উচ্চ বর্ণের ব্রাহ্মণ, সে যদি ওই সময় পৈতাটা বের করে বলতো, কিন্তু কিষাণ চ্যাটার্জি অন্য ধাঁচের লোক, সে কোনো ক্ষেত্রে আপোষ করতে রাজি না, যে ওই পৈতা দেখায় প্রমাণ করতে হবে ব্রাহ্মণ। যার ফলে আমরা কিন্তু ওইভাবে জল খেলাম।
এত বড় মারাত্মক মানে বর্ণ বৈষম্য এখানে, আর এই বর্ণ ছিল। বর্ণ বৈষম্যের সুযোগেই